প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ মেট্রো সেন্টার দ্য পয়েন্টে। আমি রয়েছি সময় ইসলাম। আজ একটু শুরুটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমাদের পরিবারে কিন্তু কম বেশি সকলের বাড়িতেই কিন্তু একটা না একটা দুষ্টু বাচ্চা থাকে। সেই দুষ্টু বাচ্চাগুলো কি করে জানেন? যে কখনো তারা নিয়ম মতো পড়াশোনা করে না, আবার খাবারটাও ঠিক মতো খেতে চায় না। তো মারা যদি সেই দুষ্টু বাচ্চাকে একটু জোরাজুরি করে, সেই বাচ্চারা কিন্তু মাকে আবার চোখ রাঙানিয়ে দিয়ে বলতে বাধ্য হয় যে আমাকে তুমি যদি বাধ্য করো তাহলে কিন্তু আমি কোনো কথা শুনবো না। আবার একই সঙ্গে সে দুষ্টু বাচ্চা বলবে, মা আমি যদি তোমার অবাধ্য হয়ে যাই তাহলে কিন্তু তুমি আমাকে শাসন করবা। এখন প্রসঙ্গ খালেদা জিয়ার বিষয়টি নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থা সেই দুষ্টু বাচ্চাগুলোর মতো কিনা আমরা জানি না। সেই বিচার বিবেচনাটা আমরা ছেড়ে দিচ্ছি আমাদের দর্শক কিংবা জনগণের উপরে। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবো, আজও আইনমন্ত্রী কিন্তু কথা বলেছেন। এখন আইনমন্ত্রীর কথাতে সেটা দেখা যাচ্ছে যে মানবিকতার দিক এবং রাজনৈতিক সমঝোতা নাকি আইনি পথ, কোন পথে যাচ্ছে আসলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তি। খালেদা জিয়ার 3 শর্ত, সেই সব বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমি আজকে আমাদের যে 3 জন অনুষ্ঠানে অতিথি আছে পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পঙ্কজ দেবনাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খালেদা জিয়ার আইনজীবী, সাবেক প্রেসিডেন্ট ঢাকা বার অ্যাসোসিয়েশন। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে যুক্ত হবেন খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী, দুদক। আমি আলোচনা শুরু করতে চাই। অধ্যাপক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে আমাদের আলোচনার যে শিরোনামটা খালেদা জিয়ার 3 শর্ত, আপনি নিশ্চয়ই সব বিষয় সম্পর্কে অবগত আছেন, কিন্তু যে জায়গাটা জানতে চাই, আইনমন্ত্রী আজকে কিন্তু যে কথাটি বলেছেন, মানবিকতা এবং একটা রাজনৈতিক বিবেচনা। আসলে যদি জানতে চাই, আইনি পথে মুক্তি নাকি গণমাধ্যমে খবরের কাগজে যে আমরা 3টি শর্ত দেখলাম, সেই 3টি শর্ত দিয়ে রাজনৈতিক সমঝোতায় খালেদা জিয়ার মুক্তি হবে? আর এই যদি শর্ত হয়ে থাকে, সেটি কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য? এগুলো জি, ধন্যবাদ আপনাকে। অনেক কঠিন কথা বলে ফেলেছেন। আপনি যেমন দুষ্ট বাচ্চাদের উদাহরণ দিয়েছেন, তেমনি আমার বলতে হয় ওই যে পুরনো ঢাকার চকবাজারে যখন জাম হয়ে যায়, তখন হঠাৎ করে বাঁশের লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে ট্রাফিক হয়ে যায়। এই আওয়ামী লীগ সরকারেরও এইরকম অনেক মুরব্বী আছে, কেটে কখন কোথায় বাঁশের লাঠি নিয়ে তারাই আওয়ামী লীগের মুরব্বী হয়ে যাবে বলা মুশকিল। কারণ আপনি যে কথাটা বলেছেন যে পত্রিকায় 3টে শর্ত দেখেছেন আপনি, সরকার এখন পর্যন্ত কোনো সংলাপের জন্য, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা বিএনপি সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ করিনি। সরকার আমাদেরকে আসে নাই যে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কিছু শর্ত আরোপ করবে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, এরকম কোনো আহ্বান সরকার আমাদেরকে করেনি। কিন্তু আপনি পত্রিকার কথা বললেন, এই পত্রিকা কোথায় সংবাদ পেল? কার বরাতে আসলো? এটা সরকারের কোন কর্তৃপক্ষের নাম এখানে উল্লেখ করা আছে? আমাদের কারোর সঙ্গে আলোচনা করেছে এরকম কোন কথা বলা আছে? এগুলো হলো আবল তাবল কথা। সংবাদ আগে একটা বিষয় ছিল, আমরা আশ্চর্য হয়ে যাই। একটা বিষয় ছিল এক সময় যে সংবাদ সংগ্রহ করা, এখন দুর্ভাগ্যজনক হলো এই সংবাদ ক্রিয়েট করা হয়। বড় দুঃখজনক। এটা আসলে সভ্য সমাজে মানায় না। আমাদের এই বিষয়গুলোকে সম্পর্কে সতর্ক থাকতে হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে নয় গেলাম জনাব মাসুদ আহমেদ তালুকদার। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই জায়গাটাতে একটু জানতে চাই যে আপনারা তো মাননীয় আইনমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, আইনজীবী ফোরাম, আজও আইনমন্ত্রী কিন্তু কথা বলেছেন, কিন্তু আইনমন্ত্রীর যে সুরটা আজকে কথা বলা, সেই জায়গাতে আপনারা কোনো অগ্রগতি, সবুজ বাতি দেখতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। চমৎকার কথা আপনি বলেছেন। দেখেন, আমি এই কথাটাই আসতে চেয়েছিলাম ফেরত। মাননীয় আইনমন্ত্রীর আজকে ৪র্থতম বক্তব্য ম্যাডাম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার বিষয়ে। দেখুন, একটা ব্যাপার হলো পরিষ্কার, আমরা আইনের ব্যাখ্যা করেছি, আমাদের প্রতিপক্ষ টকশোতে, আপনার এখানে আজকে সহ 3 দিন আলোচনা হবে এই ব্যাখ্যা। আপনার শুধু টু দি পয়েন্টে বিষয় হলো এই আইন এদেশে আওয়ামী লীগের জন্য একরকম আইন আর বিএনপির জন্য আর এক রকম আইন না। ব্যাপার হলো সরকার খুব খোলামেলা, আমি আপনাকে বলে দেই, সরকার যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে ম্যাডাম খালেদা জিয়াকে তার সাজা মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দিয়ে বাসায় রেখেছেন, যেটা মাননীয় আইনমন্ত্রীর 3য় বক্তব্যে আছে যে সরকার তাকে মুক্তি দিয়েছে এবং তিনি এখন মুক্ত। এবং আপনাকে আমি একটা জিনিস বলি, সকল কিছুর পিছনেই একটা রাজনীতি থাকে, আপনি কথাটা মনে রাখবেন। রাজনীতির দুইটা প্রকাশ হয়, একটা হলো একটা অন্তর্নিহিত প্রকাশ, অথবা আর একটা হলো বাহ্যিক প্রকাশ। বাহ্যিক প্রকাশ আমরা পল্টনে দাঁড়াইয়া বক্তৃতা দিই, প্রেস ক্লাবে দাঁড়াই বক্তব্য দেই। আর কিছু কিছু আছে আন্ডার কারেন্ট অফ পলিটিক্স, যেটাকে বলে অন্তর্নিহিত, এটা হয় লোকচক্ষুর আড়ালে। সুতরাং যে কোনো সমঝোতা কোন রাজনৈতিক দলের সঙ্গে যখনই হয়েছে, সেটা আইনসম্মত হোক এবং আইনসম্মত পদ্ধতির বহির্ভূত হোক। একটু থামাই জনাব মাসুদ আহমেদ তালুকদার, তো আপনি যে রাজনীতির দুটো পার্ট আলাদা আলাদা করে বলছেন, বাহ্যিক এবং হচ্ছে যার একটা হচ্ছে অভ্যন্তরীণ, তো আসলে খালেদা জিয়ার যে
উন্নত চিকিৎসা বা মুক্তি যে বিষয়টা নিয়ে আপনাদের এত কিছু হচ্ছে, এত পথ হাঁটতে হচ্ছে, এত রাজনৈতিক আন্দোলনও করতে হচ্ছে, তো সেই জায়গাতে আসলে মুক্তিটা কোথায় গিয়ে আটকে থেকে যাচ্ছে? রাজনৈতিক গোপনতাতে নাকি আমি ওইখানে ওইটা বলতে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, আপনি খুব ভালো করেছেন, আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, সরকার মুক্তি দিয়েছে, সরকার শর্ত আরোপ করেছে। আমাদের কথা একদম পরিষ্কার, আইনি ক্ষমতা দিয়েছে সরকারকে, যেই শর্ত সরকার দিয়েছে সেই শর্তই সরকার আবার প্রত্যাহার করে নিতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য অনুসারে মুক্ত খালেদা জিয়াকে সরকারের আরোপিত প্রতিবন্ধকতা সরকার যদি দূর করে দেয়, তাহলে খালেদা জিয়া মুক্ত হয়ে যায়। আর মুক্ত মানুষের দেশে বিদেশে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এদেশের সুপ্রিম ল, সংবিধান এবং অন্যান্য আইন, যে আইনে সরকারকে আপনারা বাধ্য করছেন না, সরকার মানবতাই দেখাচ্ছে। সরকারকে আপনারা বাধ্য করছেন না, সরকার মানবতার জায়গাটাই দেখাচ্ছে, কিংবা দেখানো হবে যে সেই ইঙ্গিতটা আপনারা পেয়েছেন, এই তো? দেখুন, আপনাকে আমি আবারও বলি, আপনি সুন্দর কথা বলেছেন। রাজনৈতিক দলের বক্তব্য এটা রাজনৈতিক কায়দাই দিবে, কিন্তু সিদ্ধান্ত যখন সরকার গ্রহণ করে অথবা বিরোধী দল গ্রহণ করে সেটা একটা ভিন্ন ব্যাপার। এবং আপনি যদি মনে করেন করা হোক, করা না হলে এইটা করা হোক, এটা রাজনৈতিক একটা বক্তব্যেরই একটা ফ্যাশন থাকে। কিন্তু আমরা কি সেইভাবে সিদ্ধান্ত যখন বেরিয়ে আসছে সেটা আপনি লক্ষ্য করেন, সেটা আর ওই পল্টনের বক্তব্য কিন্তু এক না। আচ্ছা, এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা। মাসুদ আহমেদ তালুকদার, আমাদের যেতে হবে পঙ্কজ দেবনাথের কাছে। আমরা ম্যাডাম খালেদা জিয়া, শুনেন, বিএনপির প্রেসিডেন্ট, তার সমর্থনে তার এত বড় একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক বক্তব্য থাকবে। এবং মনে রাখবেন, শুধু রাজনৈতিক বক্তব্য দিয়েই যে বিএনপি চুপ করে ঘরে বসে আছে তা না, একটা পলিটিক্সের একটা আন্ডার কারেন্ট আছে, মানে ইনসাইড একটা প্রসেস আছে, সেটা যে বন্ধ হয়ে গেছে এটা ভাবলে চলবে। জি, মাসুদ আহমেদ তালুকদার থাকুন আপনি আমাদের সঙ্গে। পঙ্কজ দেবনাথ, আপনাকে একটু যুক্ত করে নিতে চাই, বেশি কথাতে যাব না। মাসুদ আহমেদের কথা থেকে যেটা বললাম, রাজনীতির দুটো চরিত্র আছে, একটা আছে গোপন চরিত্র, একটা আছে প্রকাশ্য চরিত্র। এখন কোন চরিত্রের মধ্য দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে সেই জায়গাটা একটু জানতে চাই। এটা কি রাজনৈতিক কোনো গোপন সমঝোতা? কি মনে হচ্ছে আপনার ওনাদের কথা শুনে? না, ধন্যবাদ সুমবা আপনাকে, ধন্যবাদ চ্যানেলের পরিবারকে, এবং মাসুদ সাহেব ওই প্রান্তে আছেন, আশা করি খুশি সাহেব সংযুক্ত হবেন। সম্মানিত দর্শক শ্রোতাকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসলে অন্তঃস্রোত আর বহিঃস্রোত, বহিঃপ্রকাশ, এটি মাসুদ ভাই তার মধ্যে করে ব্যাখ্যা দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি বা চিকিৎসার বিষয়ে আমাদের যে বক্তব্য, আমরা যেটা মনে করি সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উদার মানবিক পরিচয় দিয়ে বেগম জিয়াকে শর্তযুক্ত হলেও 401 ধারায় সাজা স্থগিত থেকে বাসা এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগটা করে দিয়েছে, যেটি কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষে সম্ভব হয়েছে। কেননা বেগম জিয়া বা বিএনপি বা জিয়া পরিবার যেই আক্রমণ, যে হত্যাযজ্ঞ, যে নৃশংসতা বঙ্গবন্ধু পরিবারের উপরে পরিচালিত করেছে, সেই ক্ষেত্রে এটা মানুষ আশা নাও করতে পারত। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মধ্যে উদার, তিনি যথেষ্ট উদার মানুষের পরিচয় দিয়েছেন। বেগম জিয়াকে ওই যেটা বললাম 401 ধারায় শর্তযুক্ত মুক্তি দিয়ে চিকিৎসা সুযোগ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, বেগম জিয়া কিন্তু এইবার নিয়ে এভার কেয়ারে মোট 4 বার গেলেন। বাসায় ফিরোজা থেকে এভার কেয়ার থেকে ফিরোজা, এবার নিয়ে 4 বার। প্রতিবারই বলা হয়েছে বেগম জিয়া অসুস্থ, বিদেশে পাঠানো হোক। তিনি কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, আবার এসছেন, আবার গেছেন, আবার এসছেন। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে বেগম জিয়া অসুস্থ, আমাদের পক্ষ থেকে দাবি ছিল তিনি কি ধরনের অসুস্থ সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক, যেটা বিএনপির দায়িত্ব ছিল। বিএনপি এভার কেয়ারে যারা চিকিৎসক, তাদের কোনো বক্তব্য শো করতে পারে নাই, তাদের কোনো বক্তব্য জনসমক্ষ দিতে পারে না। বিএনপি সমর্থিত ডাক্তার তারা বলেছেন বলুক, ঠিক আছে। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা মনে করছি এই পরিপাকতন্ত্রের এই সমস্যা বা হাঁটুর এই সমস্যা বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব। অন্যরা বলছেন না, ওকে। আমরা বললাম তোমরা বিদেশ থেকে চিকিৎসক এনে বলো যে না, এই চিকিৎসাটা বাংলাদেশে সম্ভব না। তখন আমরা আশা করতেই পারি মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার তিনি বিবেচনা করে দেখবেন, কারণ আমরা সেটাই চেয়েছিলাম। পক্ষান্তরে দেখলাম যে বিএনপি মূলত বেগম জিয়ার চিকিৎসা চান না, বেগম জিয়া সুস্থ হোক তা চান না, বেগম জিয়ার অসুস্থকে পুঁজি করে রাজনৈতিক পাটটা ঘোলা করতে চান, রাজনীতি করতে চান, রাজনৈতিক জলটা ঘোলাটে করে অন্য কোনো ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি, এটা আমরা মনে করছি। কারণ আমাদের মুখ থেকে কোনোদিন কেউ বলি নাই খালেদা জিয়ার মৃত্যু হলে এটা হবে সেটা হবে। বিএনপি প্রতিদিন বলছে বেগম জিয়ার মৃত্যু হলে সরকার এই হবে, সরকারকে ফেলে দেবে। বলছো 401 ধারা,
401 দ্বারা ক্ষমতা, নির্বাহী ক্ষমতায় প্রধানমন্ত্রী পারেন বা সরকার পারেন। আবার বলছে আন্দোলন। 12 বছরে বিএনপি কি আন্দোলন করতে পারবে বা পেরেছে মানুষ দেখেছে, আমরা দেখেছি। কারণ বিএনপি জনসমর্থন শূন্য, সন্ত্রাস, জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ, অস্ত্র পাচার, অস্ত্র আমদানি, নানা অপকর্মের কারণে বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। সর্বশেষ 14 থেকে 18 পর্যন্ত ভোট বর্জন, ভোট প্রতিহত করা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা, নানা রকম অপরাধ। বিএনপি এখন জনসমর্থন শূন্য, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। জি, আপনার কথা একদম পরিষ্কার। সেই কথা দুটো সূত্র ধরেই মাসুদ তালুকদার আপনার কাছে যাব। সেটা হচ্ছে বেগম জিয়ার রোগ হচ্ছে আসলে একটা রাজনীতির পুঁজি, অপরাজনীতির পুঁজি, যেটা বললেন বিএনপির পুঁজি। আপনার বিএনপি পুঁজি করছে খালেদা জিয়ার এই রোগ নিয়ে, সেটি যেমন একটা অভিযোগ তুললেন এবং অনেকদিন ধরেই তুলছে আওয়ামী লীগ। সেই জায়গা থেকে আজকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। তার মানে আওয়ামী লীগ আছে বলে কি খালেদা জিয়া আছে? এই জায়গাটি যেমন জানতে চাই, তেমনি হচ্ছে আন্দোলন করবার আপনাদের কোনো ধরনের সাংগঠনিক শক্তি নাই, লোক নেই, জন নাই, জনবিচ্ছিন্ন। আমি বলছি না, বলছে আওয়ামী লীগ। দেখুন, পঙ্কজ দেবনাথ অনেক কথা বলেছে, আমি সবগুলা কথাই মনোযোগের সঙ্গে শুনেছি। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি। আমরা যখনই কোনো একাডেমিক আলোচনায় যাই, সেটা রাজনৈতিক, আমরা রাজনীতির কথা বলতেই আমরা সব সময় আমরা অতীতের এমন দুঃখজনক ঘটনায় চলে যাই যেটা একটা বিব্রতকর উপলব্ধি প্রকাশ আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। দেখুন, এই দেশে অনেক কিছু ঘটেছে, তারপরও কিন্তু রাজনীতি থেমে থাকেনি। মানুষের মধ্যে সৌহার্দ্য এসেছে, রাজনীতি যারা করে একে অপরের কাছে এসেছে। আপনি দেখেন 1990 সনে এরশাদের মতো স্বৈরাচারকে যখন হঠাতে হলো, যেই এরশাদকে 1986 সনে আওয়ামী লীগের নির্বাচনে এরশাদকে গিয়ে টিকিয়ে দেয়া সেই আওয়ামী লীগই 90 সনে কিন্তু আবার বিএনপির সঙ্গে এসে জামাতকে নিয়ে আন্দোলন করতে হয়েছে। সুতরাং রাজনীতির ওই যে শেষ কথা বলতে একটা কথা নাই কিছু, এই কথাগুলো আমরা বলে যাই। তো পঙ্কজ বাবুকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হলেই যে পঙ্কজ বাবু ওই যে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করার পরেও মওদুদ সাহেব ভাইস প্রেসিডেন্ট, উনি জানেন না যে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছে। তো আমার কাছে পঙ্কজ দেবনাথ বাবুর কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে আজকে থেকে দীর্ঘদিন পূর্বে সরকারের যে পালস ছিল, উনি সেইটাকে ধরেই এখনো কথা বলছে। সরকার যে ইতিমধ্যে অনেকটা দূর অগ্রসর হয়ে গেছে, আগের অবস্থান সরকার বহুবার বদলে একটা অন্য ভিন্ন অবস্থানে সরকার এখন চলে এসেছে। পঙ্কজ বাবু বোধহয় সেই বিষয়টাকে অনুধাবনে কিছুটা ব্যর্থ হয়েছেন। আর একটা কথা জিনিস হলো সহিংসতা। তার মানে মাসুদ তালুকদার, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যাপারে সরকারের নরম সুর, এটাই আপনারা বুঝতে পারছেন এবং এই ইঙ্গিতটা আপনি করছেন। আমি নরম গরমের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি আজকের মাননীয় আইনমন্ত্রীর বক্তব্যটাই যদি দেখেন এবং শুরুর বক্তব্য থেকে ধারাবাহিক ভাবে যদি ওনার বক্তব্যের সাথে মিলিয়ে আসেন, তাহলে উনি প্রথম যেখানে ছিলেন আজকে আর সেখানে নেই। এবং আমি শুধু এইটাই বলতে চাচ্ছিলাম যে একটা অবস্থায় অনেক কিছু আছে, আমি জানি রাজনীতির অনেক কিছু আছে যা রাজনীতির ময়দানের বক্তব্যের বাইরে চলে, এটা আমাদের দেশের সবকিছুই জানি। আমি একটু মাসুদ তালুকদার আপনাকে একটু থামাই, আমি আপনাকে একটু থামাবো। যা কিছু হয়েছে সব রাজনীতি করেছে। জি জি মাসুদ তালুকদার, আমি একটু থামাচ্ছি কারণ আমাদের আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন, খুরশিদ আলম খান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, মানে স্টুডিওতে মুখ্য আইনজীবী দুদক। খুরশিদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দুজন অতিথির সাথে আমরা কথা বলছিলাম, কিন্তু আমি আলাপে যাওয়ার আগে সেই জায়গাটা একটু জানতে চাই। আজকে কিন্তু একটি খবরের কাগজে খবর বের হয়েছে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে 3টি শর্ত। আপনি নিশ্চয়ই সেই 3টি শর্তের কথা পড়েছেন। আমি যদি সেই খবরের কাগজটাকে সামনে ধরে নিই, যে 3টি শর্তের মধ্যে বলা আছে দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা, 15ই আগস্ট জন্মদিন পরিবর্তন করা এবং রাজনীতি থেকে একদম সবসময় চিরতরে ইস্তফা দিয়ে দেওয়া। এই 3টি শর্ত যদি মানা হয় তাহলে তাকে মুক্ত কিংবা বিদেশ যেতে হবে। কিন্তু আপনি কি মনে করেন এই 3টি শর্ত আইন সিদ্ধ? আসলে আমি ধরে রাখছি, পত্রিকাটা খবর বেরিয়েছে, এটা আমার আছে। আপনি একটু, আমি আপনার আগে এই ব্যাখ্যা জানবো, তারপরে আমরা আলোচনায় অন্য প্রসঙ্গে যাব। না দেখুন, আমি সরকার কি শর্ত দিয়েছে আমি এখনো দেখিনি, জাস্ট আপনার কাছে শুনলাম। খবরের কাগজকে তো রিলাই করা যায় না। আমরা আসলে আইনি দিকগুলো আলোচনা করি। তবে বেগম খালেদা জিয়ার বিষয়টা এখন এত বেশি ধরেন দুপক্ষের মধ্যে একেবারে টানা হেঁচড়া হচ্ছে, এখানে তো আমার বক্তব্য না দেওয়াই ভালো, কারণ আমি তো আইনগত দিকটাই দেখি বেসিক্যালি। সেই আইনগত দিকে যদি আমি এখন আপনার ওই জায়গাতেই জানতে চাই আপনার অবস্থান থেকে,
মানবিকতা দেখাবার কোনো উপায় আছে? যেখানে মাসুদ সাহেব বলছিলেন যে সরকার কিন্তু তার পালস থেকে, আগে যে চড়া পালস ছিল সেখান থেকে একটু হয়তো বোধহয় পারদটা নরম হয়েছে, সেই জায়গাটাতে আমি জানতে চাই ওই জায়গাতে যাবার কোনো স্কোপ আছে কিনা, রাজনৈতিক সমঝোতা কিংবা মানবতা কোন জায়গা? দেখুন, রাজনৈতিক সমঝোতা হবে কিনা সেটা ওনারা জানেন। আর মাসুদ তালুকদার সাহেব যেটা অ্যাসেসমেন্ট করছেন সেটা উনি একজন পলিটিক্যাল পার্সোনালিটি, উনি করতেই পারেন। আর আমি যেটা বুঝি আর্টিকেল 49 যে পাওয়ারটা আছে সেটা যদি ইনভোক করতে হয়, রাষ্ট্রপতির তো অগাধ ক্ষমতা আছে। রাষ্ট্রপতি একটা লোককে অ্যাকুইটাল করে দিতে পারেন, দণ্ড মাফ করে দিতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। এটা রাষ্ট্রপতির তো একটা অগাধ ক্ষমতা আর্টিকেল 49-এ, সেটা ইনভোক করে রাষ্ট্রপতি যে কোনো আদেশ দিতে পারেন। সেখানে তো কারো ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা নেই। ইভেন কি কোর্টে যদি ফাঁসিও হয় সেটাকেও রাষ্ট্রপতি বাতিল করে দিতে পারেন। এটা রাষ্ট্রপতির একটা একক ইনহেরেন্ট পাওয়ার। সেটা পাওয়ারটা ওনারা ইনভোক করবেন কিনা বা কি বলেছে আসলে আমি এটা লেটেস্ট পজিশনটা জানি না। লেটেস্ট পজিশনটা একটু জানতে চাই যে আসলে কোন পথ, আইনি পথেই তো যেতে হবে না, এখন আইনের বাইরে যাওয়ার সুযোগটা আছে? আপনি আইনের ব্যাখ্যাটা দিবেন। না, আইনের পথে আমার তো মনে হয় তাদের যাওয়ার ইচ্ছা নাই। কারণ মাসুদ তালুকদার সাহেবরা বারবার বলছেন কোর্টে গিয়ে আমাদের কোনো লাভ হয় না, কারণ কোর্টের প্রতি ওনাদের আস্থা নাই। তাহলে আমরা আমি একজন সাধারণ আইনজীবী হিসাবে, নট অ্যাজ এ দুদক প্রসিকিউটর, আমি সাধারণ আইনজীবী হিসাবে এটা ধরে নিচ্ছি যে ওনারা আদালতে যাবেন না। দ্যাট মিনস ওনারাই নিজেরাই বলছেন আদালতে গিয়ে আমাদের কোনো লাভ নাই, যে আদালত অন্যদেরকে জামিন দিচ্ছেন, আমাকে জামিন দিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা কি হবে না হবে বা রাষ্ট্রপতির পাওয়ার ইনভোক করবে কিনা এটা তো ওনাদের বিষয়। কিন্তু নির্বাহী ক্ষমতা আর সুযোগ আছে, যেটা আপনারা দুদক বলেন যে আর নেই। না, আমরা তো মনে করি, যেটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, নির্বাহী যে এক্সিকিউটিভ পাওয়ার, যেটা নির্বাহী ক্ষমতা এক্সারসাইজ করার কোনো জুরিসডিকশন তো দুদকের মামলায় নেই। তখন বিষয়টি তো এখন সে পর্যায়ে আর নাই। জি, আমি যে জায়গাটা আরেকটু জানতে চাই, আজকে দেখছি অর্থ পাচারের সাথে জড়িত 29 ব্যক্তি এবং 14 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। তার মানে আরো দেশের অর্থ বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এরকম অর্থ পাচারকারীদের আপনারা তালিকা প্রকাশ করেছেন, দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এতদিন থেকেই নজরদারিতে রেখেছিলেন, নাকি হঠাৎ করেই দুদক নড়েচড়ে বসলো, নাকি কেউ নাড়িয়ে দিল দুদককে? না, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। টাকা পাচার হচ্ছে সেটা তো ফ্যাক্ট, এবং টাকা আটকানো যাচ্ছে না সেটাও ফ্যাক্ট। কেন, আমরা তো মানি লন্ডারিং মামলা আগেও করেছি, কনভিকশন হয়েছে, ইউনিপে টু ইউ, তারেক রহমান, আরাফাত রহমান, কোকো। তো কাজেই এখানে তো এটা আজকে নতুন না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দেন দুর্নীতি দমন কমিশনের একটা অন্যতম সোর্স হলো, এটা হলো গণমাধ্যম, দেশীয় এবং আন্তর্জাতিক যেটা গণমাধ্যম, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। তাদের ওয়েবসাইট থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। ওখানে দেশ বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, অ্যাম্বাসেডার, মিনিস্টার্স, তাদের দুর্নীতির একটা আপনার লিস্ট আছে। সেখানে যারা বাংলাদেশিদের আছে সেটা আমরা ডিটেক্ট করে আলাদা করেছি। কিন্তু খুরশিদ, আমি মিস্টার খুরশিদ আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, আমি জানি না এটা আইন সিদ্ধ কিনা কিংবা আপনাদের এথিক্সে পড়ে কিনা, জনগণকে জানানোটা কতটুকু দায়িত্বের মধ্যে পড়ে? এরা কারা এই পাচারকারীরা? এক্স্যাক্টলি, আমরা তো সেটাই ফাইন্ড আউট করতে চাচ্ছি। এটা জনগণের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে আইন বহির্ভূতভাবে, এটা বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশে না, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক জায়গায়, সব জায়গায় কিন্তু এই সমস্যাটা আছে। এটা একটা নিউ জেনারেশন ফিনান্সিয়াল ক্রাইম। তো এই ক্রাইমটাকে রোধ করার জন্য মানি লন্ডারিং আইনটা হয়েছে। তাই এই মানি লন্ডারিং আইনটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের মাধ্যমে, প্রসিকিউশনের মাধ্যমে ফাইন্ড আউট করে টাকা কোথায় আছে সেটা ডিটেকশন করা। কারা কোথায় টাকছে, তারা কারা? এক্স্যাক্টলি, আজকে যারা আমরা যেটা লিস্টটা দিয়েছে সেখানে 14টা প্রতিষ্ঠান এবং 29 জন ব্যক্তির নাম আছে। 29 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি হলো একজন আব্দুল আওয়াল মিন্টু এবং ওনার ফ্যামিলি, আরেকজন হলো আপনার মুসা বিন শমশের, উনি একজন ব্যবসায়ী। ওনার ব্যাপারে মিক্সড ইন্টারপ্রিটেশন আছে। আর বাকিরা সবাই আননোন, ওই ধরনের দৃশ্যমান নাম না। তার মানে আপনি যে নাম দুটো বললেন, প্রথম নামটা জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব এবং তার পরিবার, তার মানে তো বিএনপি না। এখানে আওয়ামী লীগ, আমি যদি দলের মধ্যে করি, এই রাঘব বোয়াল তো একটা দল। না না, আমি দেখুন এখানে আওয়ামী লীগ বিএনপি না, তাহলে সেই হিসেবে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে আমরা আর বাকি কারা? না, আর যারা মুসা বিন শমশের, উনি তো ব্যবসায়ী, যদি ওনাকে নিয়ে বিতর্ক আছে। আর বাকিগুলো আমরা যেটা পেয়েছি আমাদের ডাটাবেসে, সেটা ওনারা সবাই ব্যবসায়ী।
ওনারা সবাই ব্যবসায়ী, ওনাদের এই ব্যবসার ওনাদের বিদেশে যে প্রশ্ন আছে এটা কোন ঘরানার কার সমর্থিত না ব্যবসায়ী? এখানে কোনো ঘটনা নেই। আপনারা না মানে আপনাদের চাইবেন না? না আপনাদের একটা সমস্যা হলো দুদক কাউকে ধরলেই প্রথমে আপনি জিজ্ঞেস করেন কোন ঘটনা। আসলে ঘটনা ধরে দুদক কাজ করে না। দুদক যদি কাজ করতো ঘটনা ধরে তাহলে আজকে 29 জনের মধ্যে 29 জনে আপনি বিএনপি পাইতেন অথবা ইন্টি গভর্নমেন্ট পাইতেন। কতজন বিএনপি পাইছে? না এখানে তো কোনো আমরা বিএনপি আওয়ামী লীগ দেখে তো বাদ বিচার করছি না। প্রথমে যে নামগুলো বললেন সেখানে তো বড় নামটি চলে আসলো যে একটি দলের সঙ্গে যারা জড়িত। কিন্তু 29 জনের নামের মধ্যে এই দুজন ছাড়া বাকিরা সবাই আননোন মানে ওইভাবে দৃশ্যমান না মানে সমাজের কাছে। কিন্তু যে বাকি দুজনের কথা বলছেন সবাই আলোচিত এবং পরিচিত মুখ, তাদের টাকার পরিমাণটা কি রকম পাঠানো হয়েছে? দেখুন এই টাকার পরিমাণটা নির্ণয়ের জন্য কোন দেশে আমি বলি ওনাদের জন্য অনেক ডেটা কালেকশন করতে হয়। যেমন ওনারা বিদেশে কোন মানে কোথায় অ্যাকাউন্ট খুলেছে, ওনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, উনি অফশোর ব্যাংকিং ওনার আছে কিনা, উনি প্রপার্টি যে রেজিস্ট্রেশন করেছেন কোন দেশে করেছেন, এইগুলার ব্যাপারে পার্টিকুলার কাজ করে থাকে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশ ব্যাংকের যারা বাংলাদেশ ব্যাংকে না, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা যেটা আছে ওইটা ওনারা একটা আইনে মাধ্যমে কাজ করে থাকে। এটা 2015 থেকে 2020 সনের আইনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ওনারা কাজ করে। এই যারা বিদেশে 29 জন ব্যক্তির বিরুদ্ধে আপনারা একটা ফাইল করলেন হাইকোর্টে, অনুসন্ধান ফাইল করেছেন, সেটা এই 29 জন ব্যক্তিকে আপনারা কতদিন থেকে নজরদারিতে রেখেছিলেন কিংবা দুদক তাদের দিকে? এটা আমরা ওয়েবসাইট থেকে সংগ্রহ করছি, আমরা নজরদারিতেও ছিল, কিন্তু আমি যে বললাম তাদের যে পার্টিকুলারস এই পার্টিকুলারসটা একমাত্র বিএফআইইউ ছাড়া কেউ দিতে পারবে না। আমরা বিএফআইইউ কে এটা চিঠি দিয়েছি যে এই পার্টিকুলারসটা আমাদের প্রয়োজন, এই নামগুলি আছে। এবং আপনারা বিভিন্ন অর্থ পাচারকারীদের তথ্য যে বিভিন্ন দেশের দূতাবাসে চিঠিও পাঠিয়েছেন। আমরা দিয়েছি, আমরা ন্যাশনাল বোর্ড অফ দেশের দূতাবাসকে চিঠি দিয়েছেন। না দেখুন দূতাবাসকে চিঠি তো সরাসরি দেওয়া যায় না, এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর মাধ্যমে দিতে হয়। আচ্ছা মিনিস্টার এই মোমেন্ট যিনি ফরেন মিনিস্টার উনি যখন ইনফর্মাল একটা ডিসকাশনে বললেন বেশিরভাগ সরকারি কর্মচারী, পরবর্তীতে হাইকোর্ট সুমোটো রুল ইস্যু করলো। আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাছে জানতে চাইলাম আপনাদের কাছে কিছু তথ্য থাকলে আমাদেরকে দেন, তখন ওনারা বললো আমাদের মিশনগুলোতে আমরা মেইল পাঠিয়েছি, আমরা এটা আপনাদেরকে দিব, একটু সময় লাগবে। একটু মাসুদ তালুকদারের কাছে যাই, ওর কাছে বোধহয় যাওয়াটা খুব জরুরি। মাসুদ তালুকদার শোনা যায় আমার কথা? যারা মাসুদ তালুকদার শোনা যায় আমার কথা? চলে গেছে। যারা মাসুদ তালুকদার শোনা যায় আমার কথা? যারা মাসুদ তালুকদার শোনা যাচ্ছে আমার কথা? আপনি বোধহয় আনমিউট করতে হবে জনাব তালুকদার, আপনার বোধহয় আনমিউট করতে হবে। শোনা যায়? জি বলুন। যে জায়গাটা আসলে বলবার কিছু না, আমাদের সঙ্গে কথা বলছিলেন দুদকের মুখ্য আইনজীবী, তিনি বলছিলেন যে আজকে জানেন যে 29 জন ব্যক্তি এবং 14টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য হাইকোর্টে দাখিল করেছে তারা, এবং সেইখানে যতজন আলোচিত ব্যক্তি আছে বাকিদেরকে মানুষ চেনে না সেইভাবে, আব্দুল আওয়াল মিন্টু সহ তার পরিবার এবং মুসা বিন শমশের, এই যে এই দুজন নাম আছে। কিন্তু সবসময় আমরা জানতাম যে আপনাদেরই অভিযোগ ছিল যে কানাডাতে সরকারি দলের লোকজনের বাড়ি হয়েছে, বেগমপাড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, দুর্নীতির টাকা লুট করে সরকার নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে যে 29 জনের নামের তালিকা, তার মধ্যে যে বড় প্রধান দুটো নাম, একটি নাম একটি পরিবারেরই 5 জন জড়িত আছে। সুতরাং এই প্রেক্ষাপটে আপনি আসলে কি বলবেন? দেশের টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে। আমাকে বলছেন? আপনাকেই বলছি মাসুদ তালুকদার, আপনাকেই বলছি। জি ধন্যবাদ, আপনি একটু মন দিয়ে শুনেন। দেখুন 29 জন মানুষ তো আব্দুল আওয়াল মিন্টু একলা না, তাইলে আরো লোক আছে। কিন্তু জনাব খুরশিদ আলম কত সুন্দরভাবে উপস্থাপন করলেন একটি নাম যেটা বিএনপি আর শমশের বিন মুসা নাকি জানি একটা তার নাম, আর 27 জন ব্যক্তি যারা তাদের নাম কিন্তু উনি একজন বললেন আলোচিত নাম না, বাকি যারা আছে তাদের আলোচিত নাম। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজে। জি তালুকদার দেখুন, আমি তো উনি তো আপনাকে প্রথমেই বললাম আওয়ামী লীগ বিএনপি ধরে দুর্নীতি দমন কমিশন কাজ করে না। এখন আপনি যদি বলেন বাকি 27 জনের মধ্যে কোনটা আওয়ামী লীগ, কোনটা সিপিবি, কোনটা বাসদ, কোনটা জাসদ, কোনটা হেফাজতে ইসলাম, তার মানে মাসুদ তালুকদার দুদকের নির্দেশিত হয়ে কাজ করছে না, এটা তিনি বলছেন। জি আপনি এর মধ্যে থেকে একজন আওয়ামী লীগের নাম তো বলার সাহস পেলেন না আপনি। না আমার তো লিস্টের যদি নাম না আসে আমি কি আপনাকে ব্যালেন্সের জন্য কি আওয়ামী লীগের একজন নেতার নাম বলবো? দেশে কোনো দুর্নীতি হয় না। না দুর্নীতি তো হচ্ছে, দুর্নীতি হচ্ছে দেখে তো, দুর্নীতি হচ্ছে দেখা এই দেশে, শুনেন মাসুদ সাহেব, দুর্নীতি হয়েছে দেখা এই দেশে একসাথে ট্রায়াল হয়েছে। প্রাক্তন প্রাইম মিনিস্টার
আপনার জাফর আহমেদের কাজী জাফরের ট্রায়াল হয়েছে। আমি ওনার কথার উত্তরটাই, আমার কথাটা একটু শুনে নেন, তারপর ওনাকে দিলে উনি কথা বলুন। আচ্ছা জি বলেন। আপনি আমার কথা শুনছেন সময় ইসলাম? জি আমরা শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে, আপনি বলেন, কেউ কথা বলবে না, বলুন। আচ্ছা ধন্যবাদ, আপনি শুনুন। জনাব খুরশিদ আলম একটা কথা বলেছে, আর্টিকেল 49, এটা মহামান্য রাষ্ট্রপতি এটাকে এক্সারসাইজ করবে কি না করবে উনি জানেন না, ঠিকই বলেছেন। ওনার অনেকগুলো কথার সঙ্গে আমি একমত এই আইনে বিশ্লেষণে, কিন্তু যে কথাগুলোর সঙ্গে আমি একমত না সেটা হলো এই যে দুদকের কোনো মামলায় সরকার তার ক্ষমতার প্রয়োগ করতে পারে না, অর্থাৎ 401 যে ক্ষমতা সরকারকে দিয়েছে, নির্বাহী প্রধানকে দিয়েছে বা নির্বাহী সরকারকে দিয়েছে, সেটা প্রয়োগ করতে পারে না। এইখানেই হলো ওনার সঙ্গে আমার দ্বিমত। আমার বক্তব্য হলো সরকার যে সুযোগে, যে আইনের ব্যবহার করে ম্যাডাম খালেদা জিয়াকে সাজা স্থগিত করে বাসায় থাকার জন্য মুক্তি দিয়েছে, যে মুক্তির ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন, মাননীয় আইনমন্ত্রী, সুতরাং এইটা সরকার আইনসম্মতভাবে করেছে, বেআইনি না। আর মানবতা, আইন মানবতা বিবর্জিত নয়, আইনের দর্শন ফিলসফির পিছনে মানবতা থাকে এবং মানবতা থেকেই কিন্তু আইনের উৎপত্তি, জন্ম হয়। মানবতা, অপরাধীকে সাজা দেওয়াও কিন্তু এক ধরনের মানবিক কাজ। অপরাধীকে, যে লোক হারিয়েছেন বিচার প্রার্থী, তাকে সাজা দেওয়া কিন্তু মানবতা থাকে এর মধ্যে। সুতরাং ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার, আইনসম্মত ক্ষমতা বলে, এটা সঠিক করেছেন। জনাব খুরশিদ আলম আর একটা কথা বলেছেন, দুদকের মামলায় সরকারের এইরকম নির্বাহী আইন যে 401 যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার প্রয়োগ করার কোনো, এটা হলো উনি সম্ভবত, জনাব খুরশিদ অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। এখানে বিষয় হলো দুদকের মামলায় হাইকোর্টের একটা সিদ্ধান্ত আছে যে দুদকের মামলা যদি প্রত্যাহার করার জন্য কোনো আবেদন কখনো আসে তাহলে সরকার সেটা প্রত্যাহার করতে পারবে না, এইটুকু। কিন্তু আমরা কেউ ম্যাডাম খালেদা জিয়ার জন্য মামলা প্রত্যাহার চাইনি। আর দুদকের মামলায় সরকার 401 ক্ষমতা যেটা সরকারকে দিয়েছে তা প্রয়োগ করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ কোনো আদালতের নেই, কোনো আইনে নেই। সুতরাং সরকার যেটা করেছে আইনসম্মতভাবে। আমাদের বক্তব্য হলো মুক্ত খালেদা জিয়াকে সরকার যে দুইটি শর্তে তাকে সীমাবদ্ধ করে রেখেছে, আমরা সরকারকে বলছি, সরকার নিজে যেহেতু স্বীকার করছে ম্যাডাম খালেদা জিয়া মুক্ত, তাহলে সরকারের সৃষ্ট ওই দুই শর্তে দ্বারা যে সৃষ্ট প্রতিবন্ধকতা, সেইটা যদি সরকার দূর করে যায়, ম্যাডাম খালেদা জিয়া অনায়াসে বিদেশে চলে যেতে পারবে। যে শর্তে জনাব তালুকদার খালেদা জিয়াকে জেলখানা থেকে বাড়িতে রাখা হয়েছিল গত কয়েকদিন আগে, কিন্তু মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন সেটা কিন্তু শর্তমুক্ত না, শর্তযুক্ত। অর্থাৎ তিনি এখানেই চিকিৎসা নেবেন এবং তার ইচ্ছা অনুযায়ী নেবেন, কিন্তু বিদেশে যেতে পারবেন না, কারণ তার শর্তযুক্ত ছিল। আপনি কি আমার কথা বুঝেন না? আমি আপনার কথা বুঝেছি, কিন্তু আপনাদের এই আইনজীবীদের 401 মধ্যে যে ঘাপলা, সেটা বুঝতে গেলে আমার মতো সাধারণ মানুষ বুঝতে পারবে না, কারণ আপনারা নিজেরাই পরিষ্কার না 401 কি আছে কি নাই। শুনেন সময় ইসলাম, আমি এখন আপনাকেও বলি, আপনি যদি মনে করেন আমাদের ব্যাখ্যা আপনার পছন্দ মতো হয় না, তাহলে আপনি একরকম গ্রহণ করবেন না। আমাদের ব্যাখ্যা, আপনাদের ব্যাখ্যা পছন্দের কিছু নাই তো। আপনি বিশ্বাস করেন মিস্টার তালুকদার, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা, আপনি দেখুন আপনারা আইনজীবী, আপনি এক ব্যাখ্যা দিচ্ছেন, খুরশিদ সাহেব আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, তাহলে সাধারণ মানুষ আমরা কি বুঝবো? আপনারা নিজেরাই আইনজীবীরা তো একটা জায়গায় দাঁড়াতে পারেন না, তাহলে সেখানে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হয় বলেন তো? আপনি এই ব্যাখ্যা দিচ্ছেন, খুরশিদ সাহেব আরেক ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের অবস্থা বিবেচনা করেন। ইসলাম আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনি তো দেখা গেছে আইনের ব্যাখ্যা সাধারণ মানুষের চাইতে অসাধারণ দিচ্ছেন আপনি। কিন্তু আমরা তো আমার বক্তব্য ওইখানটায়, এই যে আইন আপনাদের থেকে, আইন তো একটা কমন সেন্স, তাই না? আইন তো অনেক কিছু না, ডিগ্রি হয়তো পরে পাওয়া যায়, কিন্তু কমন সেন্স তো। আইনের ফিলসফি কমন সেন্স, আইন কমন সেন্স আপনি ভুল করেছেন। আবার আইনের জন্মের যে সোর্সটা, উৎসটা হলো কমন সেন্স থেকে, ওই যে ফিলসফি আমি যেটাকে বলেছি, হাতছাড় মেরে ফেলে দেওয়াটা অপরাধ, এটাই আইন ভঙ্গ করা। জি আইনের শুনুন সময় ইসলাম, শুনুন, আমাকে আরেকজন অতিথির কাছে যে মাসুদ যেতে হবে, আইনের আওয়ামী ব্যাখ্যা দিবেন না, কারণ উনি আওয়ামী লীগ করেন না। আমি আইনের নিরপেক্ষ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আর এখন আপনি যে কথাটা বলছেন ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের মধ্যে, আচ্ছা আমি তাহলে এই জায়গাটা থামিয়ে দিয়ে বলি, খুরশিদ সাহেব উনি কি অ্যাডভোকেট মাসুদ তালুকদার যে আইনের নিরপেক্ষ ব্যাখ্যা দিচ্ছেন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে, আপনারাই বলেন না। দেখুন লিগ্যাল ডিবেটের মধ্যে তো এটা নাই, এটা তো খুব চলে গেছে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। লিগ্যাল ডিবেটের মধ্যে যদি আমরা থাকি, আমি থ্যাঙ্কস মিস্টার মাসুদ তালুকদার, উনি স্বীকার করলেন যে হাইকোর্টে এতদিন আমরা বলে আসছি দুদকের মামলা প্রত্যাহারের ক্ষমতা নাই, হাইকোর্ট এটা রায় দিয়েছে, এটা ওনারা আজকে স্বীকার করলেন। আই এম গ্রেটফুল। আমরা প্রত্যাহার চাইনি তো, আমরা যেহেতু প্রত্যাহার চাই না সেজন্য ওটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা তো প্রত্যাহার চাই না মামলা। উনি ওনার ব্যাখ্যাটা দিন। আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রত্যাহারটা তো চেয়েছে ফৌজদারি কার্যবিধিতে,
ফৌজদারি কার্যবিধিতে যদি একটি ধারায় পার্টিকুলার একটা সেকশনে প্রত্যাহারের ক্ষমতা না থাকে, আরেকটি ধারায় যদি দণ্ডমৌকুফের যদি ক্ষমতা থাকে, তো এই ফৌজদারি কার্যবিধির একটি ধারা যদি প্রপারলি যদি হয়ে থাকে, আরেকটি ধারা কেন অ্যাপ্লিকেবল হবে? এটাই তো মিসকনসেপ্ট আমার মনে হয়। আমি কিন্তু বেগম খালেদা জিয়া, আপনারা দুইজন এক জায়গায় পৌঁছাতে পারলেন না, তাহলে আমি কি করে পারবো? না না, আমি আমার যেটা কথা এটা হলো ফৌজদারি কার্যবিধিতে অ্যাপ্লিকেবল না, সাবজেক্ট টু প্রভিশনস। সাবজেক্ট টু প্রভিশন উনি স্বীকার করে নিলেন, প্রত্যাহার করতে পারে না, এটা ঠিক আছে। তাহলে যদি প্রত্যাহার করতে না পারে, নির্বাহী আদেশে কিভাবে দণ্ডমৌকুফ করতে পারে? এটা তো একদম সিম্পল ইকুয়েশন। জি জি জি, আমরা চেয়েছি খালেদা জিয়াকে সরকার সাজা স্থগিত করে, সুতরাং প্রত্যাহারের প্রশ্ন এখানে প্রশ্ন আসে, সরকার সাজা স্থগিত করেছে, মামলা প্রত্যাহার করে নেই। সরকার যে আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সেই আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিবেন, উন্নত চিকিৎসার জন্য পারমিশন দিবেন, যেটা উনি বোঝাতে চাচ্ছেন। সরকার তো দুর্নীতি দমন কমিশনের মামলা, সরকারের তো সাজা স্থগিত করার ক্ষমতাই নেই। আচ্ছা মাসুদ তালুকদার সাহেব, দেখেন বারবার যেটা বলছেন, সরকার খালেদা জিয়াকে মুক্ত করে রেখেছেন তো অলরেডি। আচ্ছা এখন কিন্তু যেটা বলছেন যে সরকারের এখতিয়ারই নাই, সরকারের এখতিয়ারই নাই, শর্ত করে নেবে, সরকারের এখতিয়ার নাই দুদকের বিষয়ে সাজা স্থগিত করে রাখা অথবা নাক গলানো। আমি আর আপনাদের তর্ক করতেছি। আচ্ছা নাক গলানোর কোনো ক্ষমতা নেই সরকারের, দুদকের গলিয়েছে তো, গলিয়েছে, সেটা আইনসিদ্ধ হয়নি, সেই জন্যই তো আমরা বলছি গলিয়েছে। মানবতাকে প্রিভেইল করেছে। হ্যাঁ, শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা হারসেলফ প্রাইম মিনিস্টার মানবতাকে এমফাসিস দিয়েছে। অনলাইনে যাচ্ছে, আমরা টিভিটা তো শেষ হয়ে গেলে এটা কিন্তু অনলাইনে আমরা যুক্ত থাকি, আপনাকে দেখাচ্ছে না তা কিন্তু না, আমাদের ভেরিফাইড ফেসবুক চ্যানেলে এটা সরাসরি অনুষ্ঠানটা চলছে। না দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আইনের চাইতে মানবতাকে এমফাসিস দিয়েছে, সেজন্য সরকার তার নির্বাহী ক্ষমতা বলে আইনের সিদ্ধ না হলেও সেটা করেছে। হিউম্যানিটেরিয়ান একটা মানবিক দিক, থ্যাঙ্কস টু শেখ হাসিনা। উচিত মাসুদ তালুকদারকে শেখ হাসিনাকে থ্যাঙ্কস দেওয়া, যে শেখ হাসিনা আইনে না থাকা সত্ত্বেও তার নির্বাহী ক্ষমতা করে, নির্বাহী ক্ষমতা দিয়ে শেখ হাসিনা মানে খালেদা জিয়াকে ফর দ্য টাইম বিং রিলিজ করেছেন। এটা তো আসলে একটা হিউম্যানিটেরিয়ান একটা রিলিফ যেটা সরকার দিয়েছে, হিউম্যানিটেরিয়ান একটা রিলিফ। সেখানে তো তার একটা ইনহেরেন্ট পাওয়ারে সে এক্সারসাইজটা করেছে। আমাদের তো সেখানে কোনো আমাদের বিবেচ্য বিষয় না, আমাদের বিবেচ্য বিষয় হলো অথবা ওনাকে জিজ্ঞেস করলে এই পর্যন্ত কোন ক্ষেত্রে 401-এর এক উপধারা অ্যাপ্লিকেবল হয়ে এটা অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কিনা একটা एग्जांपल দিতে পারি। খুরশিদ সাহেব থেমে গেছেন, এবার আপনি বলুন। জি শুনুন, সরকার যদি মানবিক কারণে সিদ্ধান্ত নিয়ে থাকে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সেই মুক্তি সরকার মানবিকভাবে যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই মুক্তির কার্যক্রম কিন্তু সরকার আইনসম্মতভাবে দিয়েছে, আইনকে ব্যবহার করে, বেআইনিভাবে নয়। সুতরাং জনাব খুরশিদ আলম যে কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক হয়েছে, শুধু তাই নয়, মানবিক হয়ে আইনসম্মতভাবে দিয়েছেন। আমাদের বক্তব্যটা সেইখানেই যে আইনসম্মতভাবে মুক্তি দিয়ে সরকারের প্রধান মানবিক হয়ে এখন অমানবিক ভাবে তার চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করবে। মাসুদ সাহেব এখানে মুক্তি না, মুক্তি দিতে পারে না, এখানে মুক্তি না, সাজা স্থগিত করেছে, মুক্তি না। মুক্তি হলো অ্যাকুইটাল, যেটা একমাত্র আদালত দিতে পারে, এখানে মুক্তি না। আপনার আইনমন্ত্রী সাহেব শুনেন, আপনি জনাব খুরশিদ আলম, আপনি আইনমন্ত্রীর বক্তব্য ভালো করে দেখেন, পড়েন। আমি আইনমন্ত্রীর বক্তব্য পড়ব না আমি উচ্চ আদালতের রায় পড়ব? আমি আইনমন্ত্রীর বক্তব্য পড়ব না উচ্চ আদালতের রায় পড়ব? আমি উচ্চ আদালতের রায়কে ফলো করব, আমি আইনমন্ত্রীর বক্তব্য কখনো ফলো করব না। আমি বিং এ লয়ার, আমি উচ্চতর আদালত আইন ফলো করব, আইনমন্ত্রীর বক্তব্য আমি ফলো করব না। আমাকে তো আমি ব্যক্তি হিসেবে একটা আইনের ভুল ব্যাখ্যা দিতে পারি, সেই ব্যাখ্যাটা প্রপার ব্যাখ্যা দিবে আদালত। আদালতই বলতে পারে উনি মুক্তি পাবে কি না। সরকার ওনাকে মুক্তি দিতে পারে না, সরকার ওনার সাজা স্থগিত করেছে। 401 ধারায় মুক্তি বলে কিছু নাই, মুক্তি মানে অ্যাকুইটাল। অ্যাকুইটাল হতে হলে একমাত্র উপযুক্ত আদালতে যেতে হবে। মুক্ত আপনি আবার কোন জায়গায় মুক্ত ভুগিয়ে এসে দাঁড়াই গেলেন? এটা মুক্তি না, এটা সাজা স্থগিত। মুক্তি না, মুক্তি আর সাজা স্থগিত দুটো শব্দের মধ্যে আসমান জমিন তফাৎ। মাসুদ তালুকদার, আপনি আসমানে, আপনি হয়তো জমিনে আছেন, আপনার মন্ত্রী আসমানে উঠে গেছে, আপনার মন্ত্রীর সঙ্গে কথা বলেন। ওটা আমার মন্ত্রী না, বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের মন্ত্রী, আমার একার মন্ত্রী না, ওটা আপনারও মন্ত্রী। যারা মাসুদ তালুকদার যে জায়গাটা ভাই শোনেন না,
মাননীয় মন্ত্রী কি বলেছে শোনেন, মাননীয় মন্ত্রী সংসদে বলেছে বেগম খালেদা জিয়া মুক্ত, আর আপনি আবার কোথা থেকে আনলেন এই ফর্মুলা? আমি তো আইনের কথা বলছি, আমি তো আইনের কথা বলছি। আমি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে এগ্রি নাও করতে পারি, লিগ্যাল ডিবেট যখন হবে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি এগ্রি নাও করতে পারি। তাহলে আপনাকে বলতে হবে যে আপনার মন্ত্রী বেআইনি কথা বলছে। এটা আমার মন্ত্রী না, এটা আপনার মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী না। আমি বলছি এটা মাননীয় মন্ত্রীর সঙ্গে তো আমি এগ্রি নাও করতে পারি। কিন্তু মাসুদ তালুকদার সাহেব, আমি একটু এই বাহাস থেকে দূরে আসতে চাই। তাহলে আপনার আইন মন্ত্রীর ব্যাখ্যা মাসুদ তালুকদার সাহেব বারবারই যেটা খুরশিদ সাহেব বলতে চাচ্ছেন, আপনি বলছেন আপনাদের মন্ত্রী, কিন্তু উনি বলছেন 17 কোটি মানুষের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী। এই মন্ত্রীর কাছেই তো আপনারা মানবিকতা চাচ্ছেন। এই খুরশিদ সাহেব, আপনি তো রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন, আপনার টার্নে কথা বলেন, আপনি তো পলিটিক্যাল লোকদের মতো ঘুষ করে ঢুকে যাচ্ছেন। এবার শুনুন মন দিয়ে আমার কথা, তারপর উত্তর দেন আপনি। আমার বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছে। যেই মানবিক সিদ্ধান্তের কারণে তিনি মুক্তির সিদ্ধান্ত, আইন তাকে সেই ক্ষমতা দিয়েছে। আমাদের বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মানবিকভাবে বিবেচনা করেই আইনসম্মতভাবে তাকে মুক্তি দিয়েছেন, পরে মুক্ত খালেদা জিয়ার উপরে যে 2টি শর্ত আরোপের জন্য সরকার শর্ত নিয়েছে, আমাদের বক্তব্য হলো ওই শর্ত দুইকে প্রত্যাহার করে নেন, তাহলেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় যেতে পারে। এখন সেখানে সরকার নতুন শর্ত দিতে পারেন আবার, যে আপনি বিদেশে যাবেন 3 মাসের জন্য থাকবেন, 15 দিনের জন্য থাকবেন, 1 মাসের জন্য থাকবেন, আপনাকে আবার বাংলাদেশে চলে আসতে হবে, এগুলো সরকার আবার নতুন করে দিতে পারবেন। কথাটা বুঝছেন না আপনি? সুতরাং আমার বক্তব্য হলো এটা উনি ওনার কথা করে বলছে, উনি বলেছে আমি শুনেছি, বাট যে কথাগুলি বললেন 401 এর উপধারা 1 এর আশেপাশে ম্যাডাম খালেদা জি। জি, জনাব মাসুদ তালুকদার যেটা বলেছেন, আপনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যার সাথে কোনো আইনি ব্যাখ্যার সাথে একমত না জনাব খুরশিদ। হ্যাঁ, জনাব খুরশিদ সাহেব একমত হতে পারেননি, আপনিও পারেননি, তিনিও পারেননি। 401 এর মধ্যখানে এটা কোনো জায়গাতে আপনার এই ব্যাখ্যা আমাদের ব্যাখ্যার সঙ্গে শোনেন, আমাদের ব্যাখ্যার সঙ্গে মাননীয় আইনমন্ত্রী এক হয়ে গেছে। খুরশিদ সাহেব উনি মনে করছে বাংলাদেশে একটা সরকার আছে, এইটাই খুরশিদ সাহেব মনে করে না, উনি মনে করে দুদুকি সরকার। এই দুদুক সরকার আর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যে রাষ্ট্র, এই প্রজাতন্ত্রের একটা সরকার আছে। খুরশিদ সাহেবকে মনে করতে হবে দুদুকের ক্ষমতার চাইতে সরকারের ক্ষমতা অনেক বেশি, এটা ওনাকে বুঝতে হবে। আর উনি একমত হলে ওনার উপরে কোনো ঝুঁকি আছে কিনা আমি জানি না, তবে আমি এটা নিশ্চিত সরকারের আইনসম্মত ক্ষমতা সরকার প্রয়োগ করেছে। আমাদের দাবি অনুসারে যদি শর্ত প্রত্যাহার করে নেয় সেটা আইনসম্মতভাবে হবে, বেআইনি হবে না। খুরশিদ সাহেব যে দুদুককে মাথায় রেখে যে চিন্তা করছে, খুরশিদ সাহেবের মাথা থেকে দুদুককে নামাই কথা বলতে হবে। দুদুকি ব্যাখ্যা দিলে চলবে না, আইনের একটা সাবলীল ব্যাখ্যা আছে, সেইটা ওনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, আমরা একদম কথা আপনারা একদম পুরোটা শুনেছি স্পষ্টভাবে। আমি একটু যেতে চাই, আমি জানি না পঙ্কজ দেবনাথ আছেন কিনা আমাদের সঙ্গে। আছেন পঙ্কজ দেবনাথ? আচ্ছা, আমি প্রশ্নে যাব না, আমি শুধু দুজনের কথা আপনি একদম স্পষ্ট শুনতে পেয়েছেন, এগুলো বহুবার বহুদিন ধরে। পঙ্কজ বাবু, এই শেষ বেলায় আপনার কি দরকার ছিল আসার? না 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 না, আসতে একটু হবে একটা জায়গায়, একটু জায়গায় ওনাকে একানো উচিত ছিল। জি না, উনি ছিলেন অনেকক্ষণ থেকে। পঙ্কজ দেবনাথ, যে জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই। আপনি নিজেও কিন্তু আইনজীবী। না 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 না, আমি না, আমি আইনজীবী। পঙ্কজ দেবনাথ একটু যে কথাটা বলতে চাই, আমরা অর্থ পাচারের জায়গায় একটু ছিলাম, সেই জায়গাটাতে কিন্তু আপনার বক্তব্য শোনা যায়নি। আগে বলে নেই, একটা হচ্ছে যে আমি দুজন বিজ্ঞ আইনজীবীর কথা শুনলাম, ভালো লেগেছে, শিখলাম অনেক কিছু। মাসুদ ভাইকে মনে হয়েছে তিনি সরকারি দলের পিপি বা জিপি, আইনমন্ত্রী ভাষাটা তিনি ভালো বোঝেন, ভালো, কারণ আমাকেও তিনি বলেছেন যে সরকারের পালসটা আমি বুঝি না, মাসুদ ভাই বোঝেন। ধরে নিতে পারি তিনি সরকারের পিপি বা জিপির ভূমিকা আছেন, অথবা বিএনপি করলেও সরকারের সাথে তার অভ্যন্তরীণ ভালো সম্পর্ক আছে। ভালো, এটা ভালো সম্পর্ক থাকা ভালো, এটা মনে হতেই পারে। আর যেটা বলছিলেন মাসুদ ভাই, বারবার বলছিলেন যে সরকার শর্ত দুটো তুলে নিলেই পারে। আমরা শর্ত দুটো তুলে নেব কখন? যখন মনে করব বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন, তার যে রোগ, তার যে চিকিৎসা, সেটি দেশে সম্ভব না, তখনই সরকার হয়তো আবারও মানবিক বিবেচনা করতে পারে যে শর্ত আমরা শিথিল করলাম, এই শর্ত তুলে দিলাম, আরেক শর্ত দিলাম। আগে আমাকে তো প্রমাণ করতে হবে বিএনপিকে যে বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটি দেশে সম্ভব না, সেটি বিএনপি আগে প্রমাণ করুক, বিদেশ থেকে ডাক্তার এনে, তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগ নতুন করে বিবেচনা করতে পারবে। কিন্তু পঙ্কজ দেবনাথ, আজকে তো মাননীয় আইনমন্ত্রীর কথা বিএনপি বলছে যে সেখানে তারা বুঝতে পারছে বিষয়টা অতটা জটিল না, তারা একটা আশাবাদী, আশা দেখছে।
আমি জটিল কি আশাবাদী বিষয়টা না, বিএনপি তো জ্বালাও পোড়াও করে সরকার পতন করে ফেলতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে ভাই এই জ্বালাও পোড়ার সঙ্গে কিন্তু আপনার একটা সম্পৃক্ততা আপনার দলের নেতাই বলেছেন, মনে আছে আপনার? থাকতেই পারে, নাকি ভুলে গেছেন সেটা? আমি কখনোই ভুলি না, জ্যান্ত মানুষকে পোড়ায় তো আপনারাই মারছেন। অবরোধ এখনো আপনাদের চলছে, যে যেমন মানুষ পোড়া মারার অবরোধ কিন্তু এখনো আপনারা প্রত্যাহার করেন নাই, এখনো চলছে। কাজে জ্বালাও পোড়াতে এখন যাচ্ছি না। আমি বলছি এই কারণে মানবিক আবেদন, যেটি মাসুদ আহমেদ তালুকদার বলছেন যে সরকার পারে, দলের সভাপতি সেই কথা বলছেন না। মাসুদ আহমেদের সাথে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ আছে, সম্পর্ক ভালো, সেটা মির্জা আব্বাস বা মির্জা ফখরুলের রহস্য নাই। তারা প্রথমে বলছেন হ্যান করেন না ত্যান করেন না, মাসুদ ভাই বলছেন ভিতরে ভিতরে যোগাযোগ আছে, সরকার নরম। আমরা তো বলেছি বেগম জিয়াকে যদি চিকিৎসার জন্য বিদেশে যাওয়া লাগে, যদি সরকার মানবিক কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে, প্রমাণ করতে হবে তিনি তার অসুস্থতা বাংলাদেশের চিকিৎসা সম্ভব না, সেটি একটা হচ্ছে মূল বিষয়। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগ পুনরায় বিবেচনা করলে করতে পারে। আর যেটি আপনি বলছেন বারবার, মাসুদ আহমেদ খান এবং আমাদের খুশিরাম সাহেব দুজনেই বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী, তারা প্রতিটি রাজনৈতিক লড়াইয়ে এবং আইনি লড়াইয়ে তারা প্রতিদিন আমাকে না অনুষ্ঠান শেষ করতে হবে। আমি এই প্রসঙ্গ থেকে ছোট্ট করে একটু জানতে চাইবো, আজকে যে দুদক যে হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন বিরুদ্ধে অর্থ পাচার, সেই অর্থ পাচারের জায়গাটাতে একটু করে আপনার কাছে জানতে চাইবো। সেখানে দুজন আলোচিত মানুষ, বাংলাদেশে এই অর্থ পাচারের সংস্কৃতিটা চালু হয়েছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজে দুদক তার আন্তর্জাতিক যে অনুসন্ধানী ফ্রন্টারে সামরিক ফ্রন্টটা রয়েছে, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করে নতুন করে উদ্যোগ নিয়েছেন যাতে করে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করা যায়। রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে রাষ্ট্রীয় দেশে অর্থ পাচারের নমুনা আমরা বেগম জিয়ার দুই পুত্র তারেক রহমান কোকর রহমানের বেলায় দেখেছি, যেটি আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI কাছে ধরা পড়েছে। কাজেই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে অবস্থান করে টাকা পাচারের সংস্কৃতিটা বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে দুদকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ব্যক্তি যেই হোক, দলমত দিয়ে, রাজনৈতিক পরিচয় দিয়ে ব্যক্তির অপরাধকে ঢেকে দেওয়ার কোনো সুযোগ নেই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে হেফাজত, কে জামাত, সেটি বড় কথা নয়। একজন অপরাধী তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, দেশোদ্ধার মানে সমতুল্য কাজ করেছেন, দেশে অর্থ পাচার করেছেন, জনগণের অর্থ লোপাট করেছেন, তার বিচার হতে হবে, তাকে শাস্তির হাতে আনতে হবে এবং এই সংস্কৃতিটা বন্ধ করে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা দুদককে সাধুবাদ জানাই। ধন্যবাদ পঙ্কজ দেবনাথ, ধন্যবাদ আপনাকে। আমি একদম শেষে এসে পড়েছি অনুষ্ঠানের, সেটা জানতে চাবো, অনেকেই জানতে যাবে যে টাকাগুলো চলে গেল, সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, ফিরিয়ে আনা সম্ভব। দীর্ঘ আইনি প্রক্রিয়া আছে। প্রসিকিউশন যদি সাকসেসফুলি আমরা প্রুভ করতে পারি, অবশ্যই টাকা আনা যাবে। এবং আমরা এনেছি, আমরা বিদেশে টাকার উপর ইনজাংশন পেয়েছি। তারেক রহমানকে যে বলা হয়েছে টাকা নিয়ে গেছে, তার টাকা তো এখনো ফেরত কি আনা গেছে? না, দেখুন ওনাদের যেটা ছিল সেটা তো ফরফিট হয়ে গেছে। সোনালী ব্যাংক বঙ্গবন্ধু ব্রাঞ্চে আরাফাত রহমানের টাকা 3 কোটি টাকা নিয়ে আসলো। তারপরে হংকং এর স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাংকের টাকা জব্দ থাকলো। তারপরে আপনি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ওই টাকা এখনো জব্দ আছে। টাকা আনা যায়, টেক্স টাইম, সময় লাগে এবং একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। এখানে দক্ষ প্রসিকিউটর লাগবে, দক্ষ আইন জানা সম্পন্ন এক্সপার্ট লাগবে। এগুলোর যদি সমন্বয় আরো বেশি হয় তাহলে টাকা আনা কোনো ব্যাপার না, শুধু একটু সময়ের দরকার। এই যে 29 জন ব্যক্তির নাম এবং 14টি প্রতিষ্ঠান, আমি কি জানতে পারি শেষে যে এই তালিকা আরো পরবর্তীতে আরো দীর্ঘ হবে কিনা? মেবি হতে পারে, মেবি হতে পারে, এটা হতে পারে, স্বাভাবিক। এই আমি তো বললাম মানি লন্ডারিং একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো এভরিডেই তো আমাদের দেশে। এখন পর্যন্ত যদি 29 জন ব্যক্তির কথা ধরি, 14টি প্রতিষ্ঠান, সব মিলিয়ে টাকার পরিমাণটা কত? এটা ডিটেক্ট করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি। তাহলে এই ছোট করে কোন দেশগুলোতে গেছে এটা তো ডিটেক্ট করা গেছে? এটা ডিটেক্ট পুরোপুরি করা যায় না, তবে আপনি ধারণা করতে পারেন এটা কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, UK, USA, অনেক জায়গায়, পৃথিবীর অনেক দেশেই, মানে যেখানে বাঙালি ধনাঢ্য ব্যবসায়ীরা থাকে। এটা টাকা পার্টিকুলার কোনো দেশ, সব টাকা যে কানাডা চলে গেছে PK হালদারের মতো এই কথাও বলা যাবে না ঠিকভাবে। আর USA তেও টাকা গিয়েছে, ধনাঢ্য ব্যবসায়ী হুন্ডি করে গিয়েছে, মানি লন্ডারিং করে গিয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট আন্ডার। আলোচিত এবং পরিচিত যে দুজন ব্যক্তির নাম বললেন, তাদের টাকাটা কোথায় গেছে? না, তাদের টাকার আমরা ডিটেকশন চলছে, এখনো এক্স্যাক্টলি এখনো বলা যাবে না তাদের টাকা কোথায় গিয়েছে। তবে মুসাফিন শমশের বিরুদ্ধে তার জ্ঞাত আয় বহির্ভূত মামলার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের একটি অনুসন্ধান আর তদন্ত চলছে। এটা কতদিন চলবে তদন্ত শেষ হতে? আপনাদের তো একটা টাইম ফ্রেম থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার টাকার গন্তব্যপথ ডিটেকশন করতে না পারবেন, মানি লন্ডারিং এর একটা প্রিন্সিপাল আছে, ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম।
কাজে আমি টাকার গন্তব্য যতক্ষণ পর্যন্ত ডিটেকশন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি একটা সাকসেসফুল প্রসিকিউশন আমি লঞ্চ করতে পারবো না। এটা হলো মোদ্দা কথা। এই যে আমরা প্রায় দেখছি, আজকে 29 জন ব্যক্তির দেখলাম, কদিন আগে দেখেছি একজন চলচ্চিত্র নায়ক থেকে শুরু করে ব্যবসায়ী, পরিবহন মালিকের ব্যবসায়ী, সকলেরই কিন্তু ফাইল আপনারা চাইছেন। না দেখুন, চলচ্চিত্র নায়ক যার কথা বলছেন পারহ্যাপস তার কাছে দুদক চাইনি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চেয়েছে, এনবিআর এর ফাইল করেছে এবং একজন পরিবহনের সেক্টরে নট অনলি দ্যাট, আমরা যেটা আজকে রিপোর্ট দিয়েছি ওখানে আমরা এটাও বলেছি বিভিন্ন দেশের চলচ্চিত্র নায়ক, তারপরে শিল্পী খুব রেপুটেড, তারপরে খেলোয়াড়, তারপরে আপনার যারা ফ্যাশন শোটো করে এই ধরনের অনেক প্রমিনেন্ট লোকের নাম আছে, কিন্তু সেই নামগুলি বাংলাদেশিদের এখনো তালিকার মধ্যে আমরা পাইনি। এবং অনেক ধরনের নাম আছে এই ধরনের যারা খুব বিশ্বে প্রতিষ্ঠিত প্লেয়ার, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, যাদের সঙ্গে লন্ডারিং এর ইনভলভ আছে, অফশোর ব্যাংকিং তারা করে, এই ধরনের অনেকগুলি পাওয়া গেছে, কিন্তু আমাদের দেশে এই ধরনের এখন কারো পাওয়া যায়নি। মানে আমাদের কোনো এই ধরনের আলোচিত নাম এখন পর্যন্ত হয়তো ডে আফটার টুমরো যদি আরেকটা পান আশ্চর্য হওয়ার কিছু নাই। মানে এই খোঁজও তো আপনাদের আছে? হ্যাঁ অবশ্যই, আমরা লেগে আছি, আমরা লেগে থাকবো। মানে কেউ আপনাকে লাগিয়ে দিচ্ছে না, এটাই কাজ, লেগে থাকাই আপনার কাজ। এটা আমাদের কাজ, এটা আমাদের পার্ট, আমাদের একটা কাজের অংশ বিশেষ। কিন্তু অবিশ্বাস করে যে সব জায়গাতে সেই জায়গাটা করতেই পারে। আমরা আমাদের কাজ দিয়ে প্রমাণ করব অবিশ্বাসের কিছু নেই। আচ্ছা, আমরা জিরো টলারেন্স। আচ্ছা, জিরো টলারেন্স, দুদক জিরো টলারেন্স যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। জি সময় ইসলাম, আমি তো এতক্ষণ শুনতেই পারি না। আমাকে কিন্তু অনুষ্ঠান একদম শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করে এসেছি, আমরা আরো একদিন কথা বলবো। আজকে আপনার বোধহয় নেট ভীষণ দুর্বল, আজকে ওয়েদারও খারাপ, নেটও আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে অনুষ্ঠানে। আমি মেহেন্দিগঞ্জ থেকে পাচ্ছি সোমাপা, দুর্বল না, আমি মেহেন্দিগঞ্জ থেকে আপনাদের পেয়েছি। আমি একেবারে অত্যন্ত উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের যে তাপটা, ঘুরি ঘুরি বৃষ্টি, ঝড়ো বাতাস কিন্তু আমার ডাকবাংলোর সামনে আসতে পড়ছে। আমি একেবারেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপকূলে আছি। আরে ভাই, আপনারা নিজেরাই তো একটা নেটওয়ার্ক। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে প্রিয় দর্শক, আমাদের এই আলাপ কিন্তু শেষ হবে না, সময় যত বাড়তে থাকবে, সময় দিলে সেই আলাপ আরো চলতে থাকবে। আজকে অন্ততপক্ষে আজকে আমাকে এখানেই শেষ করতে হবে। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আগামীকাল কথা বলবো। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলকে শুভরাত্রি।